শিক্ষার্থীদের ইতিহাস বিষয়ে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। উপবিভাগ আজকের পাঠদানের বিষয় লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, বৈশিষ্ট্য ও মূল্যায়ন এ সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস, স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থ ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া উপন্যাস এবং অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারতমাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্র বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলি যে জাতীয়তাবাদ বিকাশে এই সমস্ত উপন্যাস, গ্রন্থ এবং চিত্রের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদ এর উন্মেষ ঘটানো হলো সেটা জানার পূর্বে আমাদের জাতীয়তাবাদ বলতে কী বোঝায় সেটা জানা প্রয়োজন। সাধারণভাবে কোনো জাতীয় জনসমাজের মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য প্রভৃতির জন্য এক গভীর একাত্মবোধ গড়ে ওঠে। এই একাত্মবোধের ভিত্তিতে সেই জাতীয় জনসমাজের প্রত্যেকে নিজেদের সমান স্বার্থ, সমান ঐতিহ্য, সমান গৌরব ও গ্লানির অংশীদার হিসেবে মনে করে। এই একাত্মবোধের ভিত্তিতে তৈরি জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিশে যে রাজনৈতিক আদর্শের জন্ম হয় তাকে জাতীয়তাবাদ বলা হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের ক্রমবর্ধমান শোষণ ও নিপীড়নের অনিবার্য ফলশ্রুতিরূপে ঊনবিংশ শতকে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ ঘটেছে। অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান ভূমি রাজস্বজনিত কারণে কৃষকদের দুরবস্থা, ঔপনিবেশিক সরকারের বিমাতৃসুলভ শিল্পনীতিজনিত কারণে কুটির শিল্প ধ্বংস হওয়া ও কারিগর শ্রমিকদের চরম দুর্দশা, করভারে জর্জরিত সাধারণ মানুষের অবর্ণনীয় অবস্থা প্রভৃতি কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ থেকেই জাতীয়তাবাদের জন্ম। শুধু তাই নয়, ভারতে পাশ্চাত্যের সাহিত্য, দর্শন ও যুক্তিবাদের প্রভাবে এক আলোকিত শ্রেণী হিসেবে মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব ঘটে। এই শ্রেণী ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের চেতনার সূত্রপাত ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের লেখায় ও রেখায় জাতীয়তাবাদের ভাবনার প্রকাশ ঘটেছিল। তাহলে আমরা কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটল সে সম্পর্কে আলোচনা করলাম। এবার তোমাদের জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আলোচনায় আসি ভারতে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। ঊনবিংশ শতকে ভারতবাসীর ওপর সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের অত্যাচারের স্বরূপ দেশবাসীর পরাধীনতার গ্লানি ও স্বাধীনতার আর্তি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কালজয়ী রচনা আনন্দমঠ উপন্যাসে জ্বলন্তভাবে তুলে ধরেছিলেন। 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়। ওয়াল্টার স্কটের লেখা ওল্ড মর্টালিটি উপন্যাসের প্রভাবে লেখক এই উপন্যাসটি রচনা করেন। বাংলায় 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় স্বদেশপ্রেমের গীতা আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়। আনন্দমঠ উপন্যাসটিতে সন্তান দল নামে
একদল সর্বস্ব ত্যাগী সন্ন্যাসীর কল্পনা করা হয়েছে, যারা আত্মমুক্তির জন্য নয়, দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে মুখে বন্দে মাতরম ধ্বনি নিয়ে ব্রিটিশ কামানের সামনে রুখে দাঁড়িয়েছেন। তাদের একমাত্র লক্ষ্য ছিল মানুষের মুক্তি, দেশের মুক্তি। উপন্যাসটির কয়েকটি ছত্রে বিশিষ্ট চরিত্র ভবানন্দ, জীবানন্দ, মহেন্দ্র, কল্যাণী প্রমুখের উল্লেখ পাওয়া যায়। পদচিহ্ন গ্রামের ধনী ও সম্ভ্রান্ত দম্পতি মহেন্দ্র সিং ও কল্যাণী তাদের শিশুকন্যাকে নিয়ে ৭৬ মন্বন্তরে সর্বশান্ত হয়ে শহরান্তরে যায় এবং ঘটনাচক্রে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী সত্যানন্দ কল্যাণী ও তার শিশুকন্যাকে উদ্ধার করে। বহু ঘাত প্রতিঘাতের পর মহেন্দ্রের সঙ্গে তার স্ত্রী ও শিশুকন্যার মিলন ঘটে। আনন্দমঠ উপন্যাসের প্রতিটি ছত্রে বঙ্কিমচন্দ্র স্বদেশভূমিকে মায়ের সঙ্গে তুলনা করে সেই লাঞ্ছিত দেশমাতার মুক্তির জন্য আত্মবলিদানে প্রস্তুত সদানন্দের মতো একদল মাতৃভক্ত সন্তানের কথা বলে যুব সম্প্রদায়কে দেশপ্রেম ও সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। দেশমাতার মুক্তিযজ্ঞে নারী সমাজের অংশগ্রহণের উপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কল্যাণী, বীণা প্রভৃতি নারী চরিত্রের জীবনধারা ও সংগ্রামশীল মানসিকতার মধ্যে তিনি সমগ্র নারী জাতির অন্ধকারময় দিকটি তুলে ধরেছেন এবং ভারতের সমগ্র নারী জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। আনন্দমঠ উপন্যাসে বর্ণিত বন্দে মাতরম সঙ্গীত বিপ্লবীদের কাছে মৃত্যুঞ্জয়ী অভয় বাণীরূপে অনুরণিত হয়েছে। বিপ্লববাদের জননী ভিকাজি রুস্তমজি কামা 1907 খ্রিস্টাব্দে পরাধীন ভারতের জাতীয় পতাকা তৈরি করলে সেখানে বন্দে মাতরম মন্ত্রটি স্থান পায়। স্বদেশী আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলিতে বন্দে মাতরম মন্ত্র বিপ্লবীদের বীজ মন্ত্র হয়ে ওঠে। আনন্দমঠের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের চরমপন্থী নেতৃবর্গ ও বিপ্লবীরা দেশকে মাতৃরূপে কল্পনা করে তাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার কাজে ব্রতী হয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের কাছে দেশপ্রেমই হলো ধর্ম এবং ধর্মই হলো দেশপ্রেম। প্যাট্রিয়টিজম ইজ রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়ান ইজ প্যাট্রিয়টিজম। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে এই দেশপ্রেমকেই জাগ্রত করেছিলেন। তাই ভারতবাসীর কাছে এই গ্রন্থটি জাতীয়তাবাদের গীতারূপে পরিগণিত হয়েছে। এই কারণে অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রকে জাতীয়তাবাদের ঋষি এবং হীরেন্দ্রনাথ দত্ত ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনকরূপে অভিহিত করেছেন, দ্য রিয়াল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। আমরা এত সময় পর্যন্ত ভারতের জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস নিয়ে আলোচনা করলাম। আবার আলোচনায় ফিরে আসি। ভারতের জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থ কতটা গুরুত্বপূর্ণ ছিল সে সম্পর্কে আলোচনা করতে চলেছি। 1899 খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকায় প্রবন্ধাকারে এবং 1905 খ্রিস্টাব্দে সম্পূর্ণ গ্রন্থাকারে প্রকাশিত বর্তমান ভারত গ্রন্থে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ দার্শনিক সুলভ প্রজ্ঞা নিয়ে ভারতের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস এবং পাশ্চাত্যে গতিময় জীবনধারার সঙ্গে তাকে তুলনা করে যেভাবে অখণ্ড ভারতের স্বপ্ন তুলে ধরেন, তার ফলে ভারতবাসীর মনোজগতে জাতীয়তাবোধের স্ফুরণ ঘটেছিল। বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত
যেভাবে শূদ্রদের দমিয়ে রাখা হয়েছে তার তীব্র সমালোচনা করে এই ভবিষ্যৎবাণী করেছেন যে ভারতীয় সমাজে শূদ্রদের জাগরণ ঘটবে এবং শূদ্রদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে ভাই বলে সম্বোধন করে সামাজিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ ও মানবপ্রেমের আদর্শ তুলে ধরে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান করেছিলেন। ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। স্বদেশপ্রেম এর আদর্শ প্রচারেও স্বামীজির বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব অপরিসীম। স্বামীজি বর্তমান ভারত গ্রন্থের মধ্য দিয়ে দেশবাসীকে স্বদেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন। তিনি আত্মসুখ ভুলে ভারত মাতার সাধনায় দেশবাসীকে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। স্বামীজির এই নব সঞ্জীবনী মন্ত্রে যুব সমাজের মধ্যে স্বদেশ প্রেমের ঝড় প্রবাহিত হয়েছিল। আত্মনির্ভরশীল হওয়া ও দেশবাসীর মুক্তির আহ্বানও তিনি করেছিলেন বর্তমান ভারত গ্রন্থে। স্বামীজি বর্তমান ভারত গ্রন্থে পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা প্রভৃতি দাসসুলভ দুর্বলতা ত্যাগ করে দেশবাসীর মধ্যে আত্মনির্ভরশীল হওয়া ও দেশমাতার মুক্তিযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। গৈরিক বস্ত্র পরিহিত, সন্ন্যাসীর মুখ নিঃসৃত, ক্ষাত্র তেজে উদ্দীপ্ত বাণী, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, কিংবা বীরভোগ্যা স্বাধীনতা ভারতীয় বিপ্লবী যুব শক্তির অনুপ্রেরণার অভয় বাণী ছিল। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেছেন যে বিবেকানন্দ উচ্চারিত অতুলনীয় মন্ত্র, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধিত, চরমপন্থী বিপ্লবীদের মনে স্বাধীনতার দুর্বার প্রেরণা এনে দিয়েছিল। জাতীয়তাবাদের জনকরূপে স্বামীজির ভূমিকা সম্পর্কে বলা যায় যে স্বামীজির দেশ গঠনের আহ্বান ও অভয় আত্মবলিদানের বাণীগুলি বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস ছিল। সেজন্য অরবিন্দ ঘোষ তাকে জাতীয় জীবনের গঠনকর্তা, আর্জি প্রধান ভারতীয় জাতীয়তাবাদের জনকরূপে আখ্যায়িত করেছেন এবং তার বর্তমান ভারত গ্রন্থকে স্বাদেশিকতার পরিণত আদর্শ বলে চিহ্নিত করা হয়েছে। এত সময় আমরা বর্তমান ভারত গ্রন্থ কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছে সে সম্পর্কে আলাপ আলোচনা করলাম। আবার আলোচনায় ফিরে আসি। এবার জাতীয়তাবোধের জাগরণে গোরা উপন্যাসের ভূমিকা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ঔপনিবেশিক শাসনকালে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেমের ভাবধারা জাগ্রত করার ক্ষেত্রে যে সকল উপন্যাস কালজয়ী হয়ে রয়েছে ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। অধ্যাপক সুমিত সরকার উপন্যাসটিকে ভারত অনুসন্ধানের প্রতীক বলে মন্তব্য করেছেন। এই উপন্যাসে রবীন্দ্রনাথ সমকালীন যুগ ও জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন। একদিকে জীবনের বাস্তবতা ও মনস্তত্ত্ব, অন্যদিকে দেশবাসীকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস চালানো হয়েছে। 1907 খ্রিস্টাব্দ থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায় গোরা উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং 1910 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের উত্তাল তরঙ্গে উগ্র জাতীয়তাবাদ ও
অসহিষ্ণুতার পটভূমিতে রচিত হয় গোরা উপন্যাসটি। এখন গোরা উপন্যাসের মূল বিষয় কী ছিল সে সম্পর্কে একটু তোমাদের বলি। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় এক আইরিশ দম্পতির মধ্যে স্বামী মারা গেলে তার আসন্ন প্রসবা স্ত্রী ঘটনাচক্রে এক উদারমনা হিন্দু ব্রাহ্মণ নাম কৃষ্ণদয়ালের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই তিনি এক পুত্র সন্তানের প্রসব করেই মারা যান। ছেলেটির নাম গৌরমোহন। উপন্যাসের নায়ক গোরা। হিন্দু পরিবারে লালিত পালিত হওয়ায় গোরা প্রথম জীবনে হিন্দুত্ব ও ব্রাহ্মণ্যত্বের ধ্বজাধারী হয়ে ওঠে। কিন্তু যখন সে জানতে পেরেছে যে সে জন্মসূত্রে আইরিশ, তখন সে সকল ধর্মের বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে। সে বলতে পেরেছে, আমি ভারতীয়, আমার কাছে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের কোনো বিভেদ নেই। আজ ভারতের সব বর্ণই আমার বর্ণ। অর্থাৎ গোরা তার জীবন হিন্দুত্ব দিয়ে শুরু করেছিল এবং শেষ করল বিশ্ব মানবতায়। এ যেন ব্যক্তি মানবতার সীমানা অতিক্রম করে বিশ্ব মানবতার সন্ধানে পাড়ি দেওয়া। রবীন্দ্রনাথ এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে মানবতার বিরোধ ও সমন্বয় ঘটিয়েছেন। এই উপন্যাসে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের ভাবধারা, বাঙালির আত্মপ্রতিষ্ঠা, অনুসন্ধানী মনোভাব ও মানবতাবোধ যেমন ফুটে উঠেছে, তেমনি স্বদেশী আন্দোলনকালে বাঙালির দেশাত্মবোধের স্ফুরণ ঘটেছে। দেশাত্মবোধের প্রচারে রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের ভূমিকা ছিল অপরিসীম। রবীন্দ্রনাথ গোরা উপন্যাসে স্বদেশী আন্দোলনকালে ব্রিটিশ বিরোধিতা ও স্বদেশপ্রেমের আদর্শ প্রচার করেছেন। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করে জাতীয়তাবাদকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়াস নিয়েছেন। উপন্যাসের শেষে পরেশবাবুর উদ্দেশ্যে গোরার বক্তব্যে দেশাত্মবোধের পরিচয় মেলে। আপনি আমাকে আজ সেই দেবতার মন্ত্র দিন, যিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ব্রাহ্মণ সকলেরই, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনো দিন অবরুদ্ধ হয় না, যিনি কেবলই হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। অর্থাৎ উপন্যাসটিতে রবীন্দ্রনাথ গোরার মুখ দিয়ে ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে মানবতাবাদী অখণ্ড ভারতের পরিচয় উন্মোচিত করেছেন। তাই বলা যায়, গোরা উপন্যাসে গোরা হলেন ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। মূলত তার মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ভারতবাসীর মধ্যে প্রকৃত স্বদেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দিতে চেয়েছেন। আমরা এত সময় আলোচনা করলাম গোরা উপন্যাস কীভাবে ভারতের জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছিল। এত সময় আলোচনা করলাম লেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। এখন রেখার মাধ্যমে কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে সেই সম্পর্কে ভারতমাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যঙ্গচিত্রগুলি কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারতমাতা চিত্রের গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করছি, তোমরা শুনতে থাকো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে সমগ্র বাংলা জুড়ে যখন দেশমাতৃকার বন্দনা শুরু হয়েছিল, সেই পটভূমিকায় বিশ্ববরেণ্য খ্যাতনামা চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। এই চিত্রটির মাধ্যমে শিল্পী 20 শতকে ভারতের শিক্ষিত ও প্রগতিশীল শ্রেণীর মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটান। প্রথমে চিত্রটির নাম বঙ্গমাতা রাখা হলেও পরবর্তীকালে ভগ্নী
নিবেদিতা এর নামকরণ করেন ভারতমাতা। ভারতবাসীর মনন ও সংস্কৃতি জগতে নবজাগ্রত জাতীয়তাবাদী ভাবধারার স্ফুরণ ঘটিয়েছিল ভারতমাতা। গৈরিক বস্ত্রে মণ্ডিতা এই মাতৃমূর্তি ছিল চতুর্ভুজা। চিত্রটির উপরের বাম হাতের একটিতে বই এবং অন্য হাতে ধানের শীষ। তার দুটি ডান হাতের একটিতে রয়েছে শ্বেতবস্ত্র, অন্যটিতে রুদ্রাক্ষের মালা। পদযুগলের চারপাশে ছড়িয়ে রয়েছে শ্বেতপদ্ম। ভারতমাতার যোগিনী রূপ একাধারে দৈবী ও অন্যদিকে মানবী শক্তির প্রকাশ। তিনি বরাভয় দাহিনী, ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। তার চার হাতের বস্তুগুলি সন্তানের প্রতি মায়ের দান, অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষার ঐতিহ্যবাহী। ভারতমাতা চিত্রটির মাধ্যমে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ধনধান্যপূর্ণ সমৃদ্ধশালী ভারতের ছবি তুলে ধরেছেন। এই ছবির মাধ্যমে ভারতের আধ্যাত্মবাদ, নারী শিক্ষা ও শস্য শ্যামল সমৃদ্ধ অর্থনীতির চিত্র ফুটে উঠেছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমকালীন বিভিন্ন জাতীয় আন্দোলনে মিছিলের পুরোভাগে আন্দোলনকারীদের হাতে শোভাবর্ধিত এই চিত্রটি অনুপ্রেরণার উৎস ছিল। স্বদেশী যুগে বিভিন্ন সভা ও সমাবেশে এই চিত্রটি সজ্জিত থাকত। বলা যায়, জাতীয়তাবোধের উজ্জীবন ও স্বাদেশিকতার প্রসারে এই চিত্রটির ভূমিকা ছিল অপরিসীম। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, জাপানি শিল্পী ওকাকুরা, ভগিনী নিবেদিতা ভারতমাতা চিত্রটির অকুণ্ঠ প্রশংসা করেছেন। চিত্রটির গুরুত্ব প্রসঙ্গে ভগিনী নিবেদিতা বলেছেন যে, ভারতমাতা সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন, তার পিছনে নীল আকাশ, চার কলমা বিশিষ্ট পদযুগল, শ্বেত জ্যোতির্ময়ী মুখে করুণা উদ্রেককারী নয়ন যুগল। তিনি আরও বলেছেন, হাতে অর্থ থাকলে নবভারতের মূর্ত প্রতীক এই ছবিটি কেদার বদ্রীর আশ্রম থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের প্রতিটি কৃষকের ঘরে একটি করে উপহার দিতেন। ইতিহাসে এর চেয়ে বড় তারিফ বোধহয় কোনো চিত্রকরের ভাগ্যে জোটেনি। এই চিত্রটির মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর বিমূর্ত জাতীয়তাবাদকে মূর্ত করে তুলেছেন। আমরা এত সময় ভারতমাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদ বিকাশ ঘটেছে সে সম্পর্কে আলোচনা করেছি। আমি সবশেষে আলোচনা করতে চলেছি গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্রগুলি ঔপনিবেশিক সমাজের তীব্র সমালোচনায় কিভাবে মুখর হয়ে উঠেছে এবং এগুলির মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে সেই সম্পর্কে। অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা গগনেন্দ্রনাথ ঠাকুর তার অঙ্কিত বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমকালীন ঔপনিবেশিক সমাজের প্রতি তীব্র সমালোচনা ও বিদ্রূপের কষাঘাত করেছেন। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলির মধ্যে কয়েকটি হল অদ্ভুত লোক 1915 খ্রিস্টাব্দে, বিরূপ বজ্র 1917 খ্রিস্টাব্দে, নবহুল্লোড় 1921 খ্রিস্টাব্দে নামে 3 খণ্ডে প্রকাশিত হয়। এছাড়া জাতাসুর, পরভূতের কাকুলি, বিদ্যার কারখানা, বাগযন্ত্র প্রভৃতি তার অমর সৃষ্টি। প্রবাসী ও মডার্ন রিভিউ প্রভৃতি পত্রিকায় তার ব্যঙ্গচিত্রগুলি ছাপা হয়। গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর ক্রিয়াকলাপ, সামাজিক চালচলন, রীতিনীতি, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সঙ্গে তাদের সামাজিক দূরত্ব প্রভৃতি বিষয়ের তীব্র সমালোচনা প্রকাশ ঘটিয়েছেন। ব্রিটিশ শাসনকালে বাবু নামে পরিচিত শিক্ষিত ও পাশ্চাত্যের অনুরাগী এক শ্রেণী বাবু সাহেবিয়ানাকে তুলে ধরতে বাঙালিয়ানা ত্যাগ করতেও কুণ্ঠিত হননি। গগনেন্দ্রনাথ ঠাকুর
শঙ্কর জাতের বাঙালি ব্যঙ্গচিত্রে দেখানোর চেষ্টা করেছেন যে একটি ভঙ্গুর চীনামাটির পাত্রের উপর দাঁড়িয়ে এক নববাবু ইংরেজি কায়দায় প্যান্ট পরলেও ধুতি ছাড়তে পারছেন না। পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধ ভক্ত এক শ্রেণীর বাঙালির সমালোচনা ফুটে উঠেছে বং কোঅপারেশন ব্যঙ্গচিত্রে, যেখানে একজন বাঙালি নারী বাংলার শাড়ি ও ইউরোপের জুতো পরে ইউরোপীয় পুরুষদের সঙ্গে নৃত্যে রত হয়েছেন। সমকালীন কিছু বাঙালির নিম্ন রুচি গগনেন্দ্রনাথের চিত্রে নিন্দিত হয়েছে। খল ব্রাহ্মণ চিত্রে ব্রাহ্মণের সুরা, মাংস ও নারী আসক্তির ছবি ফুটে উঠেছে। জাতাসুর নামে ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথ ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতপাত তথা বর্ণ বৈষম্যের ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। নারীর প্রতি কুদৃষ্টিরও তিনি তীব্র সমালোচনা করে ব্যঙ্গচিত্র এঁকেছেন। নারী জাতির দুর্দশার চিত্র গগনেন্দ্রনাথের কোনো কোনো ব্যঙ্গচিত্রে তুলে ধরা হয়েছে। প্রতীক্ষা নামক ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে শৌখিন ধনীবাবু নিষিদ্ধ পল্লীতে হেঁটে হাওয়া খাচ্ছেন আর গৃহিণী তার জন্য খাবার নিয়ে প্রতীক্ষা করছেন। গগনেন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষানীতি তীব্র সমালোচনা করে বিদ্যার কারখানা নামক ব্যঙ্গচিত্রে দেখিয়েছেন যন্ত্রের সাহায্যে গ্রাজুয়েট উৎপন্ন হচ্ছে। গগনেন্দ্রনাথ তার বেশ কিছু ব্যঙ্গচিত্রে সরকারের শোষণ ও অত্যাচারের স্বরূপ তুলে ধরেছেন। যেমন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের সমালোচনা করে স্টেট ফিউনেরাল অব এইচ.ই. ওল্ড বেঙ্গল ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন। প্রচণ্ড মমতা চিত্রে বামফিল্ড ফুলারের রাজবন্দীদের ওপর অত্যাচার, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। এর সঙ্গে দেশীয় মনীষীদের চিত্র সুন্দরভাবে ধরা পড়েছে গগনেন্দ্রনাথের চিত্রে। জগদীশচন্দ্রের আবিষ্কার, সুরেন্দ্রনাথের মন্ত্রিত্ব গ্রহণ, প্রফুল্লচন্দ্র রায়ের গবেষণা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিমানচড়া প্রভৃতি সুন্দরভাবে চিত্রগুলিতে ফুটে উঠেছে। চিত্রশিল্পে সমকালীন দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে ব্যঙ্গচিত্রকে ঔপনিবেশিক আলোচনার হাতিয়ার করে তিনি ব্যঙ্গচিত্রের জনক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এত সময় আমরা আলাপ আলোচনা করলাম লেখায় এবং রেখায় কিভাবে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটল ঊনবিংশ শতাব্দীতে সে সম্পর্কে।